আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মেইনলি আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন স্বামী এবং স্ত্রী, দুজনেই ব্যারিস্টার। প্রিয় দর্শক, প্লিজ ওয়েলকাম ব্যারিস্টার সুইটি আহমেদ এবং তারই হাজব্যান্ড ব্যারিস্টার মোহাম্মদ আরিফুল ইসলাম। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং ধন্যবাদ আসার জন্য। Thank you so much for inviting us. আপনাকে দিয়ে শুরু করি। ব্যারিস্টার আরিফুল ইসলাম, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি সম্পর্কে যদি একটু বলেন। আমার স্কুল লাইফটা আসলে কেটেছে রংপুরেই। আচ্ছা। দেন হচ্ছে আমি ঢাকায় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার এইচএসসি শেষ করি। আচ্ছা। আফটার দ্যাট ফ্রম এলসেলে সাউথ আই ফিনিশড মাই এলএলবি অ্যান্ড দেন হচ্ছে আমরা ইউকে থেকে বিপিটিসি শেষ করি লিঙ্কন থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি ল পড়ছেন কেন আসলে? আমার বাবা ছোটকাল থেকে চাইতো যে আমি লতেই পড়ি, আমি ব্যারিস্টার হই, এটা ওনার চাওয়া ছিল। তো উনি যেহেতু আমি মানে রংপুর থেকে বিলং করি, সো আমাদের এটা তো মানে লাইক বাংলাদেশের মধ্যে রংপুর আসলে একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠীতেই ভরা। তো আমার বাবা সবসময় বলতো যে তুই মানুষের জন্য অনেক ভালো কিছু করবি, এভাবেই তুই জীবনে প্রতিষ্ঠিত হবি আর কি। না, আর কেউ নাই, মানে আমার ওয়াইফ আছে। না, এটা তো আজকে নিয়ে এসেছেন। এর বাইরে কেউ আছে? না, এর বাইরে আমার ফ্যামিলিতে কেউ নাই। আচ্ছা, তো আপনার বাবা মা কি করেন? আমার বাবা মা বিজনেস করেন। আপনার বাবা মাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনার কাছে আসছি ব্যারিস্টার সুইটি আহমেদ। আপনি তো নিজেই ব্যারিস্টার, তো পাশাপাশি হাজব্যান্ড ব্যারিস্টার চাইলেন কেন? না, আসলে এরকম কোনো থিঙ্কিং ছিল না যে হাজবেন্ড ব্যারিস্টারই হতে হবে, বাট আমার বাবা মার ইচ্ছা ছিল যে মেয়ে যেহেতু ব্যারিস্টার, হাজবেন্ডও যেন ব্যারিস্টারই হয়। আচ্ছা, তাহলে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে একই প্রফেশনে। আচ্ছা, এই জন্যই সুবিধা কি ব্যারিস্টার হাজবেন্ড হইলে? আসলে অনেক সুবিধা আছে বলতে গেলে। প্রথমে যদি বলতে চাই, ধরেন as we all know, as a lawyer or barrister, we have to invest so much time in court, in chamber, তো অনেক টাইম দিতে হয় এই প্রফেশনে। তো সেই জায়গা থেকে যদি পার্টনার আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে কখনোই সাপোর্টটা দিবে না। অ্যান্ড অলসো একটা মানে আন্ডারস্ট্যান্ডিং খুব ইম্পর্টেন্ট যে কোনো একটা রিলেশনশিপে। সো ও বুঝবে যে অ্যাজ আ লয়ার আমাদের কিন্তু অনেক শ্রেণীর মানুষের সাথে মিশতে হয়, কথা বলতে হয় এবং অনেক জায়গায় যেতে হয়। সো কখনোই ডাউটটাও থাকবে না যে আমার ওয়াইফ কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে। সো উই ক্যান গো টুগেদার, আমরা একসাথে কোর্টে যাচ্ছি, একসাথে চেম্বারে যাচ্ছি। সো ওই আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড আরেকটা বেনিফিট যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে, ধরেন ফ্যামিলির মধ্যেই আমি লিগাল অ্যান্ড মোরাল সাপোর্ট দুইটাই পাচ্ছি। মানে যে কোনো লিগাল বিষয়ে আই ক্যান ডিসকাস উইথ হিম, বা যে কোনো হিয়ারিং হোক বা এনিথিং, এনি লিগাল ইস্যু ওর সাথে আমি ডিসকাস করেই ডিসিশন নেই। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যদি দেখি যে লাইক বিউটি উইথ ব্রেন, সেটা আসলে আমি খুবই ব্লেসড যে আমার ওয়াইফ মাশাআল্লাহ বিউটি উইথ ব্রেন, মানে বিউটিফুল and also brain, মানে also has brain. She is very intelligent. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা বলতে যে আমি সো ব্লেসড উইথ হার। ভেরি গুড। এরকম হাজব্যান্ড ওয়াইফ একসাথে পাওয়া তো আজকাল খুব কঠিন। আচ্ছা, বলেন অসুবিধা কি? আপনি তো সুবিধার কথা বলেন। অসুবিধা তো ওরকম কিছু নেই, বাট আসলে সব রিলেশনশিপের মেইন ইস্যুটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। সো আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো হয় তাহলে তো ভালোই। আর অসুবিধা বলতে গেলে যদি কখনো এমন হয় যে একই কেসে দুজন দুই সাইডে ফাইট করছি, তাহলে হয়তো একটা অসুবিধা থাকতে পারে। তো একটা ছেড়ে দিতে হবে নাকি? আই থিংক ইউ উইল স্যাক্রিফাইস। তো পরিচয় কেমন? বিয়ে কিভাবে করে বিয়ে নাকি না বিয়ে থেকে বিয়ে? না, আমাদের পারিবারিক ভাবেই হয়েছে, পারিবারিকভাবে, ফ্যামিলি অ্যারেঞ্জড। যেহেতু আমার মাও চাইছিল যে মানে আমার ছেলে যেহেতু ব্যারিস্টার, তো বউ যদি ব্যারিস্টার হয় তো খুব ভালো হয়। সেম গোজ টু মাই। হ্যাঁ, এই কারণে কি ডাক্তার বিয়ে করার জন্য বেশি উৎসাহী হয়? হ্যাঁ, মানে আপনি বেবি খেয়াল করবেন যে সেম প্রফেশনে ভালোবাসাটাও মনে হয় একটু বেশি থাকে। তাই, কিন্তু আমার কাছে মনে হয় যেন এটা পার্সোনালিটি হয় না, ক্রস হয়ে যায় না যে কি প্রফেশনের নাকি? আমি আসলে এরকম দেখি না। ইনফ্যাক্ট আমাদের তো অনেক ফ্রেন্ডসরাও আছে যে ওরাও কোর্টে অনেক আছে। হ্যাঁ, মানে একসাথেই বার অ্যাটলা কমপ্লিট করে বা দুজনেই লয়ার, এইভাবেই ওরা একসাথে কাপল। আই থিংক দে আর ডুইং রিয়েলি গুড। এবং আমাদের অনুষ্ঠানে অনেক আসছেন এবং আরো আসবেন অনেক কাপলই। ভেরি গুড। আপনার পরিবার তো আইনজীবী কেউ নেই না? না। আপনার বাবা মা কি করেন? আমার বাবা তো বিজনেস করেন। আচ্ছা, আপনার বাবা মাকেও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার আরিফ, আপনার কাছে আসি। একটা রিপোর্ট পরিবেশ
শাসনামলে আমাদের দেশে ভারতবর্ষে আর কি একজন বিখ্যাত ব্যারিস্টার ছিলেন, যিনি কলকাতা হাইকোর্টের তৃতীয় প্রধান বিচারপতি ছিলেন, স্যার আনস্ট্রাথার। ভেরি কঠিন নাম কিন্তু। আনস্ট্রাথার, yes. চলুন তার সম্পর্কে আমরা আগে স্ক্রিনে একটু জেনে আসি, টিভি স্ক্রিনে, তারপরে কথা বলি। ব্যারিস্টার স্যার জন অ্যানস্ট্রাথার ছিলেন কলকাতা সুপ্রিম কোর্টের তৃতীয় প্রধান বিচারপতি। তিনি 1779 সালে লিঙ্কন সিন থেকে বারেট ল ডিগ্রি লাভ করেন। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত স্কটিশ দার্শনিক, ইতিহাসবিদ ও রেজিয়াস প্রফেসর অফ সিভিল ল জন মিলারের অধীনে পড়াশোনা করেন। তিনি ছিলেন স্যার জন অ্যানস্ট্রাথার অফ আলি হাউজের দ্বিতীয় পুত্র। ব্যারিস্টার অ্যানস্ট্রাথার 1779 সালে নাইটহুড উপাধিপ্রাপ্ত হন এবং বিভিন্ন মেয়াদে সংসদ সদস্য হিসেবেও তিনি দায়িত্বপ্রাপ্ত পালন করেন। তিনি মূলত হাউস অফ লর্ডসে স্কটল্যান্ড থেকে আসা আপিল সাইডে প্র্যাকটিস করতেন। ভারতে তার দায়িত্ব ছিল ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে আনিত বেনারস সংক্রান্ত অভিযোগের সাক্ষ্য প্রমাণের সারাংশ করা এবং উপঢৌকন গ্রহণ সংক্রান্ত অভিযোগ গঠন করা। 1797 সালে তিনি বাংলার প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। 1806 সালে তিনি ইংল্যান্ডে ফিরে যান এবং প্রিভি কাউন্সিলের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন। 1808 সালে তিনি ইংল্যান্ডের রাজা কর্তৃক প্রদত্ত তার পিতার বংশগত পদবি ব্যারনেট উত্তরাধিকার সূত্রে লাভ করেন। 1881 সালের 26 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। আমরা রিপোর্টটা দেখে আসলাম, আপনিও দেখলেন, কোনো কমেন্ট করবেন এই সম্পর্কে? অ্যাকচুয়ালি ইন্টারেস্টিংলি উনিও লিঙ্কন দিন থেকে বারেট ল শেষ করেছেন, আমরাও কিন্তু লিঙ্কন দিন থেকেই করেছি। এটা আসলে খুবই প্রাউড লাগে না? ইয়েস, প্রাউড মোমেন্ট ফর আস। অ্যাকচুয়ালি ওনাদের ওই সময় থেকে যে লাইক ডক্ট্রিনগুলো কিন্তু আমরা এখনো অনেক প্রেসিডেন্ট আমরা এখন ফলো করি। সো এই জিনিসগুলো অনেক, প্লাস ওই সময় অনেক কোয়ালিফাইড ব্যারিস্টাররা জাজ হতেন, তাই না? অনেক কোয়ালিফাইড। ওনাদের ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখলে বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখলেও বোঝা যায় যে তারা কত হাই প্রোফাইল মানুষ ছিলেন, তাই না? এবং আরেকটা জিনিস, লন্ডনে আমি দেখেছি যে জাজদের সাথে পার্সোনাল রিলেশন এস্টাবলিশ করা খুব ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, ভেরি টাফ। যেমন একজন জাজ ছিলেন, আমার জাজের ভাতিজা ছিলেন আমার পরিচিত, চিফ জাস্টিস ছিলেন মিস্টার, ওনার নাম জাজ, লাস্ট নেম জাজ আর কি, জাস্টিস জাজ। ওনার ভাতিজা ছিল আমার পরিচিত, আমার কলিগ ছিল নাইজেল জাজ। তো উনি যখন রিটায়ার্ড হলেন, নাইজেলকে একদিন রিকোয়েস্ট করেছিলাম যে একদিন ডিনারে নিয়ে আসো ওনাকে। উনি কখনো আসতে রাজি হয় নাই, বলছে আমার পার্সোনাল লাইফ অলরেডি আমি বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে এরকম সচরাচর দেখা যায় না, জানা? রাইট। ব্যারিস্টার আরিফ, আপনার কাছে একটা প্রশ্ন আছে দর্শকদের কাছ থেকে আমরা পেয়েছি। সে প্রশ্নটা আপনি আপনার ওয়াইফ ম্যাডাম সুইটি আহমেদের উদ্দেশ্যে আপনি করবেন। দর্শকদের উদ্দেশ্যে একটু বলে নিই, প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করে থাকি ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ ইমেলের মাধ্যমে। আপনারা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barristers.in25@gmail.com। আমি আবার পড়ছি, barristers.in25@gmail.com। এই ঠিকানায় যে কেউ প্রশ্ন পাঠাতে পারেন। আমরা প্রশ্নগুলো সিলেক্ট করে থাকি, তারপর কোয়ালিফাইড ব্যারিস্টার যারা থাকেন তাদের উদ্দেশ্যে করে থাকি আর কি। তো ব্যারিস্টার, আপনি যদি প্রশ্নটা আপনার কাছে আছে, যদি আপনার ওয়াইফের উদ্দেশ্যে পড়েন। পটুয়াখালী থেকে মোর্শেদ রাব্বানি, আচ্ছা বলেন তো, একজন থানার ওসি যখন তার স্থানীয় এমপির পিছনে ঘুরঘুর করে এবং স্যার বলতে বলতে মুখ থেকে ফেনা বের করে ফেলে, তখন সেই ওসি এমপির কোনো অপরাধের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা গ্রহণ করবে? এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? কি উপায়? আচ্ছা, প্রথমেই একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 27 অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল। সো উনি এমপি হোক বা মন্ত্রী হোক বা একজন সাধারণ নাগরিক হোক, সবাই কিন্তু আইনের সামনে সমান। তো একজন এমপিও যদি কোনো ইললিগাল কিছু করে বা আইন ভঙ্গ করে, তার বিরুদ্ধেও লটা যেরকম হবে, একদম নর্মাল সিটিজেনের বিরুদ্ধেও কিন্তু লটা সেরকমই হবে, হওয়া উচিত এবং হওয়া উচিত। জি। এবং যে পুলিশ অফিসারের কথা বললেন যে সবসময় সার করে পিছে ঘুরছে, বাট যদি সেই এমপি কোনো ইললিগাল কাজ করে, তাহলে কিন্তু সেই পুলিশ চাইলে তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করতে পারে এবং তাকে অ্যারেস্টও করতে পারে, এবং করা উচিত আমি মনে করে। ইন রিয়ালিটি এটা কি হচ্ছে? রিয়ালিটিতে এটা হচ্ছে না, বাট স্টিল যদি এরকম সাধারণ নাগরিকও যদি আমরা দেখি যে আসলেই কোনো সরকারের কেউ আছে বা গভর্নমেন্টাল কেউ যেরকম আইন ভঙ্গ করছে এবং পুলিশ কোনো আপনার অ্যাকশন নিচ্ছে না, তাহলে কিন্তু আর্টিকেল 102 অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য বাংলাদেশের আন্ডারে কিন্তু জুডিশিয়াল রিভিউর মাধ্যমে আমরা কিন্তু রিট পিটিশন করতে পারি আইনজীবীদের মাধ্যমে। তো সেটাও একটা অপশন কিন্তু খোলা আছে, এন্ড আই থিঙ্ক ইট মেইনটেইনস দ্য রুল অফ ল। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আপনি প্রশ্ন করবেন আপনার হাজবেন্ডকে, সে প্রশ্নটা দর্শকদের কাছ থেকে আমরা পেয়েছি, আপনার কাছেই আছে। আচ্ছা, গাইবান্ধা থেকে সগীর ইসমাইল প্রশ্ন করেছেন,
অতীতে এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং কোটার ভিত্তিতে প্লট ফ্ল্যাট নিয়েছেন, এটা কতটুকু যৌক্তিক ছিল এবং এর বিরুদ্ধে এখন আইনি কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা? ব্যারিস্টার আরিফ। জি হ্যাঁ, ওয়েল অ্যাকচুয়ালি আমরা দেখছি যে অতীতে মন্ত্রী এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং কোটায় প্লটের যে বেনিফিট নিচ্ছেন, যদি সেটা আইনগতভাবে বৈধ এবং এসআরও অনুযায়ী বৈধ হয় তাহলে সেটা আইনি বৈধ। এবার আসি এসআরও কি। এসআরও হচ্ছে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার। বাংলাদেশ সরকার যখন কোনো আইন, বিশেষ করে ট্যাক্স, ভ্যাট এবং কাস্টম বাস্তবায়নের জন্য বিশেষ সুবিধা বা ছাড় দিয়ে থাকে, সেটা তখন এসআরও এর মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হয়। যেমন এই ট্যাক্স ফ্রি গাড়ি, প্লট, এগুলা। সো বাট যদি কোনো এমপি বা মন্ত্রী আমরা দেখি যদি এসআরওর বাইরে গিয়ে ইলিগেলি ফোর্সফুলি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লটের বেনিফিট নিয়ে থাকে, সেক্ষেত্রে তারা আইনিভাবে পদক্ষেপ নেওয়া হয় এবং এক্ষেত্রে দুদক তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। রাইট। আমরা এখন একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, তারপরে এসে বাদবাকি কথা বলবো। প্রিয় দর্শক, আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, ফিরে আসলাম আমরা ব্রেক থেকে। কথা বলবো এখন ব্যারিস্টার আরিফুল ইসলামের সাথে। ব্যারিস্টার আরিফ, আমরা আরেকটা নিউজ পেপার রিপোর্ট দেখি, যা টিভি স্ক্রিনে দেখবো আমরা। হেডলাইনটা হচ্ছে কন্যা শিশু নির্যাতনের 35% ধর্ষণের শিকার। এটা কেমন সমাজ ব্যবস্থা আমাদের? এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক যে বাংলাদেশে আন্ডার এজ রেপ যেটা, এটা অনেক বেড়ে গিয়েছে। তো এখানে আসলে কয়েকটা জিনিসই উল্লেখ করার মতন। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের সামাজিকভাবে যে একটা কনসার্ন থাকাটা। এখানে প্যারেন্টসদের ভূমিকাটা আমি মনে করি অনেক বেশি ইম্পর্টেন্ট। বাচ্চা যখন গ্রো আপ হচ্ছে তখন তার সাথে সাথে বাচ্চাদেরকে হোয়াট ইজ ব্যাড টাচ, হোয়াট ইজ এ গুড টাচ, এগুলো মানে শেখানো অনেক জরুরি হয়ে গেছে এখন। প্লাস আমি যদি আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই জিনিসগুলো অনেক বেশি হচ্ছে, এই আন্ডার এজ রেপগুলো অনেক বেশি হচ্ছে। সেখানে হয় কি, এই সালিশের মাধ্যমে একটা মীমাংসা করা হচ্ছে, যেটা আসলে কতটুকু মানে প্রোডাক্টিভ। কারণ এখানে কিন্তু ভিকটিম সে কিন্তু প্রপার জাস্টিস পাচ্ছে না, প্লাস যে ক্রিমিনাল সে কিন্তু খুব সহজেই পার পেয়ে যাচ্ছে। সো আমি বলতে চাই যে এরকম প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে শুরু করে সবাই যদি এরকম তারা যদি মানে লাইক লজ্জার ব্যারিয়ার ভেঙে এরকম আইনি সহায়তা নিয়ে আইন অনুযায়ী এটাকে নিয়ে আসে, তাহলে আমরা জানি যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এতে কিন্তু এটার পানিশমেন্ট হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। যে আমরা এটাও বলতে চাই যে এই ভিকটিমদের কিন্তু বাংলাদেশ লিগ্যাল এইড থেকে কিন্তু ওনাদেরকে সাহায্য করা হয়। সো এটাই যারা এরকম রেপ করে আন্ডার এজড 6 বছরের শিশুদেরকে আমরা দেখেছি রেপ করতে, এরা আসলে কোন ধরনের মানুষ? এরা কি সিক মেন্টালি নাকি না আসলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ? দেখেন না, সত্যি কথা বলতে সুস্থ মস্তিষ্কের মানুষ আসলে কখনোই এটা করতে পারে না। আই থিঙ্ক তারা ইনসেন বা মেন্টালি সিক এই পর্যায়েই পড়ে। সো এই জন্যই বললাম যে সবাই যদি লাইক আইনি প্রশ্রয় নেয় এবং প্রপার একটা পানিশমেন্ট দেওয়া যায়, হোপফুলি এটা আরও কমে যাবে। আপনি বলছিলেন যে আইন অনেকটা শাস্তি অনেকটা ইনক্রিজ করা হয়েছে, পানিশমেন্ট হয়েছে, লাইফ সেন্টেন্স কিংবা ডেথ সেন্টেন্সও আছে, তারপরে কিন্তু ট্যাকল দেওয়া যাচ্ছে না। আসলে এটা রিসেন্ট রিপোর্ট আমি যেটা বললাম আপনার, সত্যি হতে আসলে ট্যাকল দেওয়া যায় কিভাবে? সত্যি কথা বলতে যেটা আমি বললাম, মানে এখানে আসলে লাজ লজ্জার ব্যারিয়ার ভেঙে অনেকে আসতে চায় না। যেটা আপনাকে বললাম যে যদি প্রত্যন্ত অঞ্চলগুলোতে সবগুলা মানে সবাই যদি ভেঙে, হ্যাঁ এটা যদি সবাই ওই ব্যারিয়ারটা ভেঙে, এই সালিশি ব্যারিয়ার ভেঙে যদি সবাই আইনের আশ্রয় নেয়, হোপফুলি আইনের আশ্রয় নিলে এটাকে এরকম লাইক কয়েকটা এরকম আই মিন পানিশমেন্ট দেওয়া হইলে তখন হোপফুলি এটা আরো অনেক কমে যাবে। এই পানিশমেন্টটাই মানুষ তো আইনের আশ্রয় নিতে আসে না, খুবই কম মানুষ আসে। I would like to add one thing, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের আইনগত যে সিস্টেমটা অনেক লেন্দি একটা প্রসেস। আই থিঙ্ক এটার জন্য অনেক ভিকটিম সাফার করছে। সো যদি স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে প্রসেসটাকে যদি একটু স্পিডি করা যায়, ফাস্ট ট্রাইব্যুনালের করা যায়, তাহলে আর যদি ক্রিমিনালদেরকে একটু ফাস্ট পানিশমেন্ট দেওয়া যায়, তখন মানুষের আস্থা একটু বেড়ে যাবে আইনের প্রতি। এবং যেটাও বললো যে একটা আমাদের দেশে ফ্রি লিগাল এইড যেটা আছে, এটা কিন্তু সবাই জানেও না যে যারা রেপ ভিকটিম তাদেরকে কিন্তু ফ্রিতে আইনি সহায়তা দেওয়া হচ্ছে এবং অনেক ইনস্টিটিউশন আমাদের দেশে কিন্তু অলরেডি আছে। সো তাদের মাধ্যমে যদি তারা একটা সাপোর্ট চায়, হেল্প চায়, অবশ্যই তারা করে, বাট এই বিষয়ে সবাই জানে না। সেটাই হচ্ছে আই থিঙ্ক দ্য ল্যাকিংস। রাইট, ওকে।
আপনার কাছে আসছি। ডিসক্রিমিনেশন তো আমাদের কনস্টিটিউশন অ্যালাউ করে না, আপনিও বলছিলেন একটু আগে। জি, জি। তো অনেক ডিসক্রিমিনেশন তো হচ্ছে, যেমন একটু আগে কথা বললাম প্লট ফ্ল্যাট নিয়ে এমপিদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে, এটা তো ডিসক্রিমিনেশন। এর বাইরে আর কি ডিসক্রিমিনেশন হচ্ছে আমাদের আসলে সমাজে? ডিসক্রিমিনেশন তো সব জায়গায় দেখা যায়, মেন ওয়েমেন ডিসক্রিমিনেশন তো আছেই অনেক জায়গায়। আপনি ডিসক্রিমিনেটেড হচ্ছেন? নো, নট রিয়েলি। আই থিঙ্ক আমাদের কোর্ট সিস্টেম অনেক বেটার হয়েছে, আচ্ছা, good. বাট অনেক কিছু বেটার করলেও করা যেতে পারে। ডিসক্রিমিনেশন আছে এখনো, এবং আসলে মানুষের স্টেটাস অনুযায়ী অনেক জায়গায় ডিসক্রিমিনেটেড হয়। আমাকে যে রেসপেক্টটা সবাই দিবে সেটা একজন নর্মাল রিক্সা চালককে হয়তো দিবে না, রাইট। বাট আমি মনে করি সবাই সেম ইকুয়ালি ট্রিটমেন্ট ডিজার্ভ করে, এবং এই ডিসক্রিমিনেশন কোনোভাবেই থাকা উচিত না। যারা একটু হায়ার পজিশনে আছে তারা রেসপেক্ট বেশি পাচ্ছে, আর যারা একটু লোয়ার পজিশনে একটু খারাপ চাকরি করছে তাদের রেসপেক্টটা যথাযথভাবে পাচ্ছে না। তো আই থিঙ্ক এই জিনিসটা আমাদের যেহেতু নতুন সরকার এসেছে, নতুন গভর্নমেন্ট এসেছে, আমি তাদের কাছে প্রত্যাশা করি যে তারা এই জিনিসটা মেনটেন করবে এবং সবাইকে ইকুয়ালি ট্রিটমেন্ট দিবে। তো এটা এগুলো অ্যাবলিশ করার জন্য আপনার কোনো স্পেশাল কোনো সাজেশন আছে নাকি না? না, যেমন ধরেন অনেক কিছু চেঞ্জেস এসেছে আমাদের, অনেক ইয়াংস্টাররা এই ডিসক্রিমিনেশনের জন্যই কিন্তু ফাইট করে গিয়েছে, অনেকে জীবন দিয়ে দিয়েছে, এবং এই জীবন অযথা বৃথা যাবে না। আচ্ছা। এবং আমাদের যে ইয়াংস্টাররা আছে আমরাই কিন্তু পারি দেশটাকে চেঞ্জ করতে, আমি মনে করি। সো আমরা যদি ফাইট করে যাই নিজেদের অধিকারের জন্য, আই থিঙ্ক ডিসক্রিমিনেশন আর থাকবে না। সাকসেস হবে। অবশ্যই। থ্যাংক ইউ। ব্যারিস্টার আরিফ, আপনি আইন পেশায় আপনাকে কোথায় দেখতে চান? অবশ্যই আমি আমার আইন পেশায় মানে সর্বোচ্চ জায়গায় আমি আমাকে দেখতে চাই, এবং ওটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের জাস্টিস হিসেবে, এটা আমার ড্রিম। আচ্ছা, আপনি জাজ হতে চান? জি। তার মানে আপনাকে তো একটু কঠিন কাজ করতে হবে, তাহলে পড়াশোনা একটু বেশি করতে হবে, হ্যাঁ, তাই না? আচ্ছা, আর এইভাবে কি আপনি সমাজকে কিছু দিতে চান, না অন্য কোনো উপায়ে সমাজ দেশের জন্য করতে চান? অ্যাকচুয়ালি আসলে আপনি চাইলে কিন্তু সবভাবেই সমাজকে সব কিছু দেওয়া যায়। আচ্ছা। আমি যেহেতু আইনি পেশায় আছি, অবশ্যই আমি আইন পেশাভাবে আইনি সহায়তা দিয়েই মানুষকে তাদের সেবায় থাকতে চাই, এবং এর পাশাপাশি লাইক আমি ছোটোবেলা থেকেই অনেক সংগঠন করে আসি, লাইক ইন কাইন্ড অফ যে মানে মানুষের জন্য যে ধরেন বিশেষ করে যে এডুকেশন ক্ষেত্রে আমাদের এলাকায় অনেক পুয়ার ফ্যামিলি থাকে যারা আসলে পড়াশোনা অনেক ট্যালেন্ট আছে, বাট পড়াশোনাটা করতে পারতেছে না অনেক ফিনান্সিয়াল কারণে। সো আমি এই জিনিসগুলো আমি করে আসি, আমি আমার ওয়াইফ সহ। আচ্ছা, থ্যাংক ইউ ব্যারিস্টার সুইটি আহমেদ। আপনার কাছে আসছি আমাদের একটু আইনি বিষয় আর কি। ধরেন তামাদি হয়ে গেলে এগুলাকে আসলে কি আবার রিভাইভ করা যায় সেই মামলাগুলো? হ্যাঁ, সো লিমিটেশন অ্যাক্ট, যেটা তামাদি আইন, লিমিটেশন অ্যাক্ট 1908 এর মাধ্যমে কিন্তু অনেকে এই জিনিসটা বুঝে না যে যেগুলো সিভিল মামলা থাকে তাদের কিন্তু সে মামলা করার একটা নির্ধারিত টাইম থাকে। সো টাইমের বাইরে আসলে কিন্তু মামলা ডিসমিস করে দেয় কোর্ট। সো সেইখান থেকে যদি ওই লিমিটেশন পিরিয়ড ক্রস হয়ে যায় তাহলে কিন্তু আসলে আর সুযোগ থাকে না। কিন্তু অ্যাপিল, রিভিউ এবং রিভিশনের ক্ষেত্রে কিন্তু আপনি কন্ডোনেশন অফ ডিলের একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন আন্ডার সেকশন 5। জি, আন্ডার সেকশন 5। এবং আরেকটাও আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যারা একটু আপনার ইম্যাচিওর, আন্ডার এজড এখনো, বা ইনসেন মাইন্ডেড, তাদের জন্য আবার একটু ডিফারেন্ট। তাদেরকে আবার সুযোগ দেওয়া হয় যে আফটার সে এজ হলো বা তার এই আফটার 18 সে 3 ইয়ার্সের সময় পাবে মামলা করার জন্য। তাহলে কি বিষয়গুলো নিয়ে আসতে হবে আসলে সামনে, যদি আমি আন্ডার সেকশন 5 যদি আমি অ্যাপ্লিকেশন করতে চাই? আন্ডার সেকশন 5 এ আসলে 3-4টা বিষয়ই আছে। সেটা হচ্ছে সাফিশিয়েন্ট কজ দেখাতে হবে। কোর্ট যদি দেখে যে আপনার ডিলের পিছনে সাফিশিয়েন্ট কজ আছে, যেমন হতে পারে আপনি অসুস্থ, বা আপনার আইনজীবী অসুস্থ, বা আপনার থেকে কোনো কিছু হাইড করা হয়েছে, বা আপনার থেকে ফ্রড করা হয়েছে, মানে অপোজিট পার্টি আপনাকে এভিডেন্স ঠিক মতো দেয়নি, তো সেই ক্ষেত্রেও সে চাইলে এই সাফিশিয়েন্ট কজ দেখিয়ে ডিলে রিভাইভ করতে পারবে। আপনি বলছেন অসুস্থ। জি। তো ধরেন অসুস্থ, আমি গরিব মানুষ, আমি ডাক্তারের কাছে যেতে পারিনি, আমি গ্রামের কবিরাজের কাছে গেলাম, এটা অ্যাকসেপ্ট হবে? আই ডোন্ট থিঙ্ক এটা সাফিশিয়েন্ট কজের আন্ডারে পড়বে। সাফিশিয়েন্ট কজ দেখাতে গেলে তো আপনাকে এভিডেন্সও দেখাতে হবে। কবিরাজের তো কোনো প্রেসক্রিপশন নাই। কিন্তু আমি তো গরিব মানুষ, আমি তো ডাক্তারের কাছে যেতে পারি না। আচ্ছা, এটা কোর্টের উপর নির্ভর করবে, তাই না? আসলে এটা কোর্টের ডিসক্রিশন, জাজের ডিসক্রিশন। জাজের যদি একটু মানে সফট হয় তাহলে আই থিঙ্ক দিবে। আচ্ছা, এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো?
আলহামদুলিল্লাহ, দিস ইজ মাই সেকেন্ড টাইম আমি এসেছি। তো না কিন্তু আজকে একটু ডিফারেন্ট হচ্ছে, আপনার হাজবেন্ডকে সহ আসছে, জি, জি। এই জন্য জিজ্ঞেস করলাম কেমন না, লাগলো। লাস্ট টাইমে যখন এসেছিলাম আমার হাজবেন্ড এসেছিল আমার সাথে, বাট ও ওখানে বসেছিল, আজকে আমার পাশে বসে আছে, সো আই On রিয়েলি ফিল screen. এক্সাইটেড আচ্ছা, অ্যান্ড আই রিয়েলি ফিল ব্লেসড যে হি ইজ ভেরি সাপোর্টিভ। আসলে ওয়াইফের জন্য একদম সাপোর্টিভ হাজবেন্ড থাকা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা। তো So- প্রথম থেকে উনি বলছিলেন আপনি খুব সাপোর্টিভ, লাস্টে True. এসে আপনি বললেন না। সে খুব সাপোর্টিভ। তাহলে এরকম সাপোর্টিভ হাজব্যান্ড কিংবা সাপোর্টিভ ওয়াইফ যারা পেতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আসলে এভরিথিং ইন লাইফ ইজ গিভ অ্যান্ড টেক। আপনি যতটুকু দিবেন ততটুকুই পাবেন। সো হয়তো ও আমাকে ওই সাপোর্টটা দেয় এবং আমি ওকে সাপোর্ট দেই, দেখেই দুজন দুজনের প্রতি এই আন্ডারস্ট্যান্ডিংটা। আচ্ছা, সো ইফ ইউ লাভ your partner. partner will also love you and take care of you. এটা গিভ অ্যান্ড টেক। আমি বিশ্বাস করি এভরিথিং ইজ গিভ অ্যান্ড টেক। তো তাদের উদ্দেশ্যে সংক্ষেপে হচ্ছে যে ইউ হ্যাভ টু লাভ ইচ আদার। হ্যাঁ, অবশ্যই, এবং আন্ডারস্ট্যান্ডিং এবং স্যাক্রিফাইস যদি করতে পারে যে কোনো রিলেশনশিপে হ্যাপিনেস আসবে। রাইট, আপনারা হ্যাপি? আলহামদুলিল্লাহ, ব্লেসিং। ভেরি গুড। ধন্যবাদ ব্যারিস্টার সুইটি আহমেদ আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ব্যারিস্টার আরিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।